রাত পোহালে ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার অপেক্ষায় দেশ, নিরাপত্তা জোরদার, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা। দেশে দেশে ঈদুল আজহা উদযাপিত, পরবাসে আনন্দ ভাগাভাগি প্রবাসীদের। ভারতে মিলছে না খোলা জায়গায় ঈদ জামাতের অনুমতি। শয়তানকে পাথর নিক্ষেপে শেষ হজের মূল আনুষ্ঠানিকতা। কাবায় বিদায়ী তাওফে পূর্ণাঙ্গ সমাপ্তি। 30 মে শুরু হাজিদের ফিরতি ফ্লাইট। স্বাগত প্রবাসের সংবাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে আজ সারা দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় ঈদুল আজহা উদযাপনে ব্যস্ত দেশবাসী। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। থাকছে 6 স্তরের নিরাপত্তা বলয়। ঈদুল আজহা মুসলমানদের এই উৎসব কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদের দিন সকালে মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। ধনী গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। নারীদের জন্য থাকছে নামাজের আলাদা ব্যবস্থা। 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। সকাল 8টায় বাইতুল মোকাররমে ঈদের জামাত শুরু হবে। এর আগে সকাল 7:30টায় সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। ঈদ ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। বৈরী আবহাওয়ায় ঈদ জামাতের বিকল্প ব্যবস্থা রেখেছে সিটি কর্পোরেশন। কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করারও প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়দানকে কেন্দ্র করে 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে। পুরো ঈদগাহ এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। 1 লক্ষের উপরে আমরা চট ব্যাগ সাপ্লাই দিয়েছি। আমরা আশা করব সেই চট ব্যাগের মধ্যে তারা বর্জ্যগুলো ফেলবেন। কোন অবস্থাতেই কোনো ড্রেনের মধ্যে যাতে তারা বর্জ্য না ফেলে। ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি সম্প্রীতির জন্য প্রার্থনা করেন। কোরবানির বর্জ্য পরিষ্কারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তার পাশাপাশি সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও জামায়াতের দলীয় পেজে এই শুভেচ্ছা জানান। এতে পবিত্র ঈদুল আজহার ত্যাগ, কোরবানি ও আত্মনিবেদনের মহৎ শিক্ষা হৃদয়ে ধারণ করার কথা বলেন তিনি। পবিত্র হজ পালনে সৌদিতে অবস্থান করছেন ডক্টর শফিকুর রহমান। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বহু দেশে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হলো ঈদুল আজহা। বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসগুলো প্রবাসীদের জন্য ঈদের জামাত আয়োজন করে। এর মধ্য দিয়ে দূরপ্রবাসেও একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট।
মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে সৌদি আরবে পালিত হলো পবিত্র ঈদুল আজহা। মক্কার মসজিদুল হারামে ঈদের প্রধান জামাতে শামিল হন লাখো মুসল্লি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভোর থেকেই মসজিদ ও ঈদগাহগুলো মুখর হয়ে ওঠে মুসল্লিদের পদচারণায়। নামাজ ও কোলাকুলির মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন তারা। জর্ডানের রাজধানী আম্মানে বাংলাদেশিদের মসজিদ কমিটির উদ্যোগে বড় জামাত অনুষ্ঠিত হয়। এদিকে দূতাবাসের উদ্যোগে বাংলাদেশিদের জন্য আলাদা ঈদের জামাত অনুষ্ঠিত হয় কাতারে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসীরা। কাতার প্রবাসী সকল বাংলাদেশি ভাই বোনদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। যারা প্রতিনিধিত্ব করছেন সংসদে তারা আরো দায়িত্বশীল হবেন, দেশের জন্য মানুষের জন্য রাজনীতি করবেন। অন্যদিকে যুদ্ধ সংঘাতের কারণে শঙ্কার প্রত্যাশার এক ভিন্ন আবহে লেবাননে ঈদ উদযাপন করেছেন মুসলমানরা। সৌদির সাথে মিল রেখে পাকিস্তান ও ভারতের একাংশ পালন করেছেন কুরবানির ঈদ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় মসজিদ ও হাং তুয়ার আল বুখারি মসজিদে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসী বাংলাদেশিরা। উৎসাহ উদ্দীপনার মধ্য এবং একটা সম্প্রীতি এবং বন্ধনের মাধ্যমে সবাই যে ঈদ পালন করে এটা দেখে খুবই ভালো লাগছে। মালদ্বীপে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঈদুল আজহা। দেশের যে একটা আনন্দ, ওই জিনিসটা আমরা এখানে যতই আনন্দ উপভোগ করি তারপর আমাদের কাছে একটা অন্যরকম একটা ফিল হয়। ফ্রান্স ও জার্মানিতে পালিত হয় মুসলমান সম্প্রদায়ের অন্যতম সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। পর্তুগালের লিসবনে মার্তি মনিজ পার্কে প্রতিবারের মতো অনুষ্ঠিত হয় ঈদের বড় জামাত। বাংলাদেশের ঈদ এবং বাংলাদেশের আনন্দ অনেক মিস করি। ঈদের পরে আছে আমাদের প্রিয় মাতৃভূমিতে, আমাদের আত্মীয় স্বজনের কাছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ত্যাগের মহিমায় ঈদের আনন্দে মেতেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদ জামাত ঘিরে ভারতে বাড়ছে উত্তেজনা। বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে খোলা জায়গায় ঈদের নামাজে কড়াকড়ির অভিযোগ উঠেছে। নিরাপত্তা ও প্রশাসনিক বিধিনিষেধের অজুহাতে মুসল্লিদের মসজিদের ভেতরে একাধিক জামাতে নামাজ আদায়ের আহ্বান জানানো হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, ভালোবাসায় মানলে ভালো, নয়তো কঠোর পদক্ষেপ। তার এই বক্তব্যের পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। গত বছর খোলা জায়গায় নামাজ আদায়ের ঘটনায় মুসলমানদের বিরুদ্ধে মামলা ও কিছু এলাকায় বাড়িঘর ভাঙচুরের অভিযোগও সামনে আসে। কলকাতায় দীর্ঘ ৪৭ বছরের রীতি ভেঙে ঐতিহ্যবাহী রেড রোডের বদলে এবার ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এর মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন মাঠটিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১৯৭৮ সাল থেকে নিয়মিত রেড রোডে ঈদের প্রধান জামাতে অনুষ্ঠিত হয়ে আসছে। পশ্চিমবঙ্গের নতুন সরকারের সিদ্ধান্তে এবার তা অনুষ্ঠিত হবে ব্রিগেড প্যারেড মাঠে। এর মধ্যে মাঠটিতে তৈরি করা হয়েছে মঞ্চ, বসানো হয়েছে শতাধিক লাউড স্পিকার, সেই সাথে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। ট্রাফিক নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে কলকাতা পুলিশ ও খিলাফত কমিটি। সৌদি আরবের পবিত্র নগরী মক্কার অদূরে মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হলো হজের প্রধান আনুষ্ঠানিকতা। ত্যাগ, তাকওয়া আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যয়ে 10 জিলহজে মিনায় হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালন করেন লাখো হাজি। এদিকে সৌদি আরবের সাথে মধ্যপ্রাচ্য ছাড়াও এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। মিনার আকাশে ভেসে আসছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সাদা ইহরামে আবৃত আল্লাহর মেহমানরা ধাপে ধাপে সম্পন্ন করেন হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। সূর্য ওঠার পর থেকে জামারাতে শুরু হয় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের স্মৃতি আর শয়তানের প্ররোচনার বিরুদ্ধে ঈমানের দৃঢ়তার প্রতীক এই পাথর নিক্ষেপ। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি ও মাথা মুন্ডনের মধ্য দিয়ে হাজিরা সম্পন্ন করেন হজের মূল কার্যক্রম। ইহরামে বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে অনেকে রওনা হন পবিত্র কাবা শরীফে তাওয়াফ ও সাই পালনের উদ্দেশ্যে। তাশরিকের দিনগুলোতেও হাজিরা আবার মিনায় ফিরে 3 জামারাতে পাথর নিক্ষেপ করবেন। সব শেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে এবারে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে দেশে দেশে পালিত হচ্ছে মুসলিমদের এই ধর্মীয় উৎসব। আসমাতুলি, নিউজ 24। ত্যাগ, তাকওয়া আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহিমান্বিত সফর শেষে এবার দেশে ফিরবেন হাজিরা। আগামী 30 মে থেকে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। বাংলাদেশ বিমান সৌদিয়া ফ্লাইনাসের বিশেষ ফ্লাইটে ধাপে ধাপে দেশে ফিরবেন হাজারো হাজি। পবিত্র মক্কা, মিনা ও মুজদালিফায় হজের আনুষ্ঠানিকতা শেষ করে স্বজনদের কাছে ফেরার অপেক্ষায় আবেগঘন সময় পার করছেন তারা। আগামী 10 জুন পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 35তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। সিটির জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে 4 দিনের এই আয়োজনে ছিল প্রবাসী বাংলা বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। নতুন বইয়ের ঘ্রাণে যেমন মুগ্ধ হয়েছেন দর্শনার্থীরা, তেমনি সুযোগ পেয়েছেন জনপ্রিয় লেখকদের সান্নিধ্য পাওয়ার। আয়োজনে উচ্ছ্বাস ছড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। যত বই তত প্রাণ, এই স্লোগান ধারণ করে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল 35তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। এই আয়োজন হয় সিটি জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে, যেখানে প্রবাসী বাংলাদেশি ও বইপ্রেমীদের ছিল উপচে পড়া ভিড়। বইমেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বইমেলার সবচেয়ে বড় অর্জন হচ্ছে পাঠকের সঙ্গে সরাসরি বইয়ের একটা সংযোগ ঘটানো, এবং আমাদের প্রকাশকরা কেউ কানাডা থেকে, কেউ বাংলাদেশ থেকে, আর এখানকার যারা আছেন তারা অনেকে আসছেন এই মেলাতে। প্রদীপ প্রজ্বলন, সাংস্কৃতিক আয়োজন ও লেখক প্রকাশকের সরাসরি অংশগ্রহণে মেলা হয়ে ওঠে প্রাণবন্ত। মানুষের এত উৎসাহ দেখে আমার মনে হচ্ছে যে এটা সার্থক হচ্ছে, এবং আমার মনে হয় এটা আরও চলবে, কারণ আমাদের যারা আসবে দেশ থেকে ভবিষ্যতে বাংলাদেশি ইয়াংরা তারা এটা চালাবে। বাংলাদেশ থেকে প্রায় 25 জন প্রকাশক অংশ নেন। জনপ্রিয় লেখকদের সঙ্গে সরাসরি দেখা ও সাংস্কৃতিক আয়োজন ছিল মেলার বড় আকর্ষণ। প্রতি বছর মানুষের অনিবার্য আনন্দ উদযাপনের অনুষঙ্গ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি হচ্ছে এই বইমেলার সবচেয়ে বড় অর্জন আমার কাছে মনে হয়। বৃষ্টি বাধা দিলেও শেষ দিনে প্রবাসীদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। জানানো হয় আগামী বছর একই ভেন্যুতে মেলার 3 যুগ পূর্তি উদযাপন করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হয়েছে দেশটির দীর্ঘতম ও জনপ্রিয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে প্রায় 20,000 প্রতিযোগী, যেখানে লাল সবুজের প্রতিনিধি হিসেবে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিরা। লাইলা নুসরাতের পাঠানো তথ্য, চিত্রের রিপোর্ট। সুস্থ ও গতিশীল জীবনযাত্রার বার্তা নিয়ে শুরু হয় কানাডার দীর্ঘতম ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। 1963 সাল থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় এবার অংশগ্রহণ করে প্রায় 20,000 প্রতিযোগী, যেখানে বিশ্বের নানা প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিরাও। 42.2 কিলোমিটারের ফুল ম্যারাথনে সফলভাবে দৌড় শেষ করেন নাট্য নির্দেশক জাহিদ হক ও সঙ্গীত শিল্পী শারমিন ইয়াসিন। শরীর ও মনকে সতেজ রাখতে ম্যারাথন দৌড়ের কোনো বিকল্প নেই বলে মনে করেন অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লেবাননে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026। প্রবাসীদের মাঝে সম্প্রীতি ও মাদক বিরোধী সচেতনতা বাড়াতে এমন আয়োজন করে যুবদল লেবানন কেন্দ্রীয় কমিটি। শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। 16টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ঈদ উল আজহা উদযাপনে শেষ মুহূর্তে বাড়ির পথে ছুটছে ঘরমুখো মানুষ। ট্রেনের বগিতে গাদাগাদি করে, আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। কমলাপুর রেল স্টেশনের ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমে, তবে বরাবরের মতোই শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ট্রেনের পাশাপাশি রাজধানীর বাস কাউন্টারগুলোতেও একই চিত্র। তবে মহাখালী বাস টার্মিনালে মিলল বাড়তি ভাড়ার অভিযোগ, যার কোনো প্রতিকার নেই বলেও জানান যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে আবার হঠাৎ বৃষ্টিতে কাক ভেজা অবস্থা, এভাবেই প্রিয়জনের কাছে ফিরছেন ঘরমুখ মানুষ। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেল স্টেশনের এমন চিত্র। সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্যে ছুটছে স্টেশনে জড়ো হওয়া মানুষ। খারাপ অবস্থা, এখন বন্ধ করার জন্য অনুরোধ করলাম, ওই দরজাটাও খোলা। ট্রেনে গত দুদিনের তুলনায় যাত্রীর চাপ কিছুটা কম, তবে শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন নীলসাগর এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের যাত্রীরা। শেষ দিনে স্টেশন পরিদর্শনে এসে রেলওয়ে মহাপরিচালক জানান, নিরাপদ যাত্রার লক্ষ্যে কাজ করছে তারা। যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে আপনার ট্রেনগুলো একটু সতর্কতার সাথে চলাফেরা করেন। ট্রেনের পাশাপাশি রাজধানীর বাস কাউন্টারগুলোতেও একই চিত্র, তবে মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে বাড়তি ভাড়ার আদায়ের উৎসব। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ অর্থ। পুলিশের কাছে অভিযোগেও মিলছে না কোনো প্রতিকার। 300 টাকা ভাড়া, 700 টাকা কমে নেয় না হালুয়াগার, তারা 700 টাকা নিচ্ছে, এটা একটা সিন্ডিকেট। নিয়মিত ভাড়া 350 থেকে 400 টাকা। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া আদায়ের কোনো চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এদিকে সদরঘাটে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে। নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। সার্বিক পরিবেশ নিয়ে স্বস্তি যাত্রীদের। এবার ঈদের পরিবেশটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, বিশেষ করে যানজটটা এখন কম আছে। আগে একটা যানজট ছিল, এখানে বাজার টাজার বসতো, ফলটা বিক্রি করতো, এই গ্যাদারিংটা এখন নাই। সরকারত এবার নৌপথেও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24, ঢাকা। কোরবানির আগের দিন জাতীয় চিড়িয়াখানায় স্থান পেয়েছে আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প। মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ডোনাল্ড ট্রাম্পকে আগের মতোই লালন পালন করা হবে। মূলত সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের হস্তক্ষেপে ক্রেতার কাছ থেকে সেটি ফেরত নিয়ে আসা হয়েছে। বুধবার রাতে প্রথমে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় মহিষটিকে। পরে সেখান থেকে জাতীয় চিড়িয়াখানায় প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গ্রহণ করেন। এটাকে অ্যালবিনো জাতের মহিষ বলা হয়, বাফেলো। এইটাকে নর্মাল পরিবেশে রাখার মতো এটা না। তো প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যখন কোনো প্রাণীকে সংরক্ষণ করা হয়, তখন এই চিড়িয়াখানাতে আমরা এটাকে প্রথমে কোয়ারেন্টাইনে রাখা হয়। যে কোলগুলোতে থাকার কথা ছিল নবজাতকের হাসি, সেখানে এখন শুধুই শোকের ভার। মাত্র কয়েকদিন বয়সী ছোট্ট শিশুদের নিয়ে প্রথম ঈদের আনন্দে কাটানোর স্বপ্ন পরিণত হয়েছে নির্বাক বিষাদে। একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় ভারী হয়ে ওঠে রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। কিভাবে সুস্থ সন্তান হঠাৎ নিথর হয়ে গেল, সেই প্রশ্নের উত্তর পাচ্ছেন না বাবা মায়েরা। বয়সী ছোট্ট শিশুটির নামও রাখা হয়নি। রক্সিকাথায় জড়িয়ে অতি আদরের পুতুলকে মুন্সিগঞ্জের সিরাজদি খানের বাড়িতে নিয়ে কিভাবে আনন্দ উদযাপন করবেন সেই স্বপ্নে বিভোর ছিলেন বাবা মা সহ স্বজনরা। কিন্তু সেই শিশুটি এখন নীরব নিথর। কত কষ্ট নিয়ে শিশুটিকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, সেই ভাবনায় হয়তো নিজের শোকটুকু প্রকাশ করতে পারছেন না বাবা মা। ওষুধ আনতে কয়, 20,000 টাকা জমা দিতে কয়। আচ্ছা, আমার মাদার ছেলে পাঠাইছি, বাবু যায় দেখতে 20,000 টাকা জমা দিতে, ওষুধ আনতে বাবুর যায় দেখে নাই, বাবু নাই। বাবার কোলে সন্তানের লাশ, ছোট্ট এই দেহটি যেন বাবার কাছে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু। সন্তানের মৃত্যু যেন তার কাছে দুঃস্বপ্ন। খুব করে হয়তো চাইছেন প্রায় বছর জুড়ে যে শিশুর শরীরটা তার মায়ের শরীরে বেড়ে উঠতে দেখেছেন, সে যেন আবার হাসি ছড়াক। পরক্ষণে হয়তো তুলতুলে শরীরকে কিভাবে কবরে শুইয়ে দেবেন সেই কষ্ট বুকে চেপে বসছে।
বেবি বুমি করতেছে এবং একে একে সবাই করতেছে, সবাই মরে যাচ্ছে একজনের পর একজন। ওনারা কিন্তু আমাদেরকে বলে না মারা যাচ্ছে, যে মারা যায় তাকে নিয়ে যায়, কিন্তু তারা পুরা ওয়ার্ডের যদি সবাই সরিয়ে ফেলতো তাহলে কিন্তু সব বেঁচে যায়। কারো সন্তান ছিল পরিবারের প্রথম সদস্য, কেউ আবার বহু প্রতীক্ষার পর সন্তানকে কোলে নিয়েছিলেন, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে সেই আনন্দ পরিণত হয় অসহ্য শোকে। এসব শিশুর মৃত্যুর জন্য দায় কার তা নির্ধারণে ময়নাতদন্তের প্রয়োজন থাকলেও প্রিয় সন্তানের ছোট দেহ কাটাছেঁড়া করতে দিতে রাজি হননি কোনো বাবা মা। স্বজনদের অভিযোগ, রাতের দিকে ওয়ার্ডের এয়ার কন্ডিশন বন্ধ থাকায় ও এসির গ্যাস লিকেজ হওয়ায় অসুস্থ হয়ে পড়ে নবজাতকরা। পরে তাদের অবস্থার অবনতি হলে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি কাউকে। এসি বন্ধ ছিল, দিকে দিয়ে অক্সিজেন পায় নাই, অক্সিজেন পায় না, দিকে দিয়ে অবস্থা হয়েছে। সকালের থেকে আমরা বুঝতে পারছি যখন একজন মারা গেছে, যখন মারা যাওয়ার পর থেকে দেখেন আমরা বুঝতে পারছি কোনো নাচ ছিল না। এভাবে যেন আর কোনো বাবা মায়ের বুক খালি না হয়, সেটাই তাদের চাওয়া। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় রহস্যের জট বেঁধেছে। স্বজনরা বলছেন 11 শিশুর মৃত্যু হয়েছে, আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন 6। মৃত্যুর কারণ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। স্বজনদের অভিযোগ, এসির লিক হওয়া গ্যাসই এর কারণ। এ ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে রমনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঈদের ঠিক আগে আনন্দের বদলে আদ্দিন হাসপাতালে শুধুই বুক ফাটা আর্তনাদ। এক ওয়ার্ডেই নিভে গেছে 6 নিষ্পাপ শিশুর জীবন প্রদীপ। বেগুনিকার কান্না করতেছে, এক বেটি 2টা জমাইকা বাচ্চা, ওই 2টা বেলে মারা গেছে। বাবা রে কেমনে মানে বুঝিতা ওয়ার্ডের যতটি বাচ্চা ছিল, এক নিতেছে একটা বাচ্চা নাই, আর সবটি বাচ্চা মারা গেছে। মঙ্গলবার মধ্যরাতের পর শিশু ওয়ার্ডে ভর্তি থাকা শিশুরা হঠাৎ বমি ও কান্না শুরু করে, একে একে ঢলে পড়ে মৃত্যুর কোলে। স্বজনদের অভিযোগ, এসির লিক হওয়া গ্যাসই এর কারণ। গুমট একটা রুম, বন্ধ রুম, গ্যাসের কারণে 11 জন বাচ্চা পর্যায়ক্রমে আস্তে আস্তে অসুস্থ শুরু হইলো, একজন আস্তে আস্তে মারা যাওয়া শুরু করলো। যেগুলো বাচ্চা ছিল প্রত্যেকজনই অসুস্থ হয়েছে, ওই ওয়ার্ডের সমস্ত বাচ্চা। এটা আমার বাচ্চা, আমার বেবি 2 দিন আগে 25 তারিখে হয়েছে। সকালবেলা থেকে ওনারা কি শুরু করছে জানেন? আমার একটু আসতে দেরি হয়েছে, ওনারা একজন করে ধরে একজন করে বুঝায় পাঠিয়ে দিতেছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। যেই ওয়ার্ডে এই অ্যাক্সিডেন্টাল ডেথটা হয়েছে, সেখানে 6টা বাচ্চাই ছিল। এই 6টা বাচ্চা যারা ছিল তারা এট এ টাইম একসাথে অসুস্থ হয়েছে এবং এখান থেকে এনআইসিইউতেই নেওয়া হয়েছে। 6টা থেকে 9টার মধ্যেই বাচ্চাগুলো মারা গেছে। এই সংখ্যাটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। জানালাবিহীন বদ্ধ এ ঘরেই রাখা হয়েছিল নবজাতকদের। হাসপাতালের নথিতে ভর্তি রোগীর সংখ্যা ও দায়িত্বরত নার্সদের তথ্যের সাথে মিল নেই হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া শিশু মৃত্যুর সংখ্যায়। ওই ওয়ার্ডে 11টা শিশু ছিল। শিশু ছিল কয়জন? শিশু 9 জন, 9 জনই মারা গেছে। তাদের বয়স কত ছিল? একটু দেখেন তো, নামগুলো যদি একটু বলতেন। এদিকে ঘটনার পরপরই তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্যের ডিজি জানান, গঠন হয়েছে তদন্ত কমিটি। এসি জটিলতা অথবা যে কোনো কারণেই হোক, ওইখানের যে পরিবেশ একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি। 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠিন ব্যবস্থা নেবে। হাসপাতালটিতে মানা হয়নি বিল্ডিং কোড। সেন্ট্রাল এয়ার কন্ডিশন ব্যবহার না করে স্প্লিট এসি ব্যবহার করা হয়েছে বলে জানায় এসি বিষয়ক অভিজ্ঞ সংগঠন এসরে বাংলাদেশ চ্যাপ্টার। বাচ্চাকে মারা যেতে পারে যদি সত্যি রুম হঠাৎ থাকে, ওখানে যে পরিমাণে গ্যাস আছে। ন্যাশনাল বিল্ডিং কোডে হসপিটালের ক্লিন স্পেসের জন্য কোনো স্প্লিট কিংবা কোনো ভেয়ারের কোনো প্যাকেজ অথবা উইন্ডো টাইপ এসি ব্যবহার নিষিদ্ধ, স্পষ্ট করে সেখানে লেখা আছে। নবজাতকদের এমন মৃত্যুর কারণ এখনো অজানা সংশ্লিষ্টদের। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।